নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, নজিরবিহীন ঘটনা বলা যেতে পারে। রাজ্যের ভূমিকায় অসন্তুষ্ট হয়ে মামলা ছাড়লেন হাইকোর্টের বিচারপতি। মানে কোন জায়গায় চলে গেছে আপনারা ভাবুন দর্শক। আপনারা এই কদিন ধরে দেখতে পাচ্ছেন যাদবপুর ইউনিভার্সিটি, তার মধ্যে দেখতে পেয়েছেন কলকাতা হাইকোর্টে সাংবাদিক নিগ্রহ। এবারে দেখতে পাচ্ছেন কি কলকাতা হাইকোর্টের বিচারপতি তিনি সরে যাচ্ছেন অসন্তুষ্ট প্রকাশ করে। নজিরবিহীন ঘটনা। বাংলার বুকে এই ধরনের ঘটনা কিন্তু বিরল। এবং মমতা ব্যানার্জির নেতৃত্বে যে সরকার চলছে এটা একটা সরকার না, বারবার করে আমরা বলছি এটা একটা সার্কাসের সরকার চলছে। কি হয়েছে ঘটনাটা ঘটেছে গোর্খা টিউটোরিয়াল প্রশাসন জিটিএ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা থেকে অব্যাহতি নিলেন হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। এতদিন বিচারপতি বসুর সিঙ্গেল বেঞ্চে এই মামলা শুনানি চলছিল। বুধবার মামলা থেকে সরে দাঁড়ালেন তিনি, কারণও জানিয়েছেন তিনি। ভাবুন, একজন বিচারপতি তিনি বাধ্য হচ্ছেন মামলা থেকে সরে দাঁড়াতে, কারণ তাকে অসম্মান করা হচ্ছে, তার প্রতি কোনো শ্রদ্ধা নেই রাজ্য সরকারের। এই পরিস্থিতিতে চলে গেছে, এই জায়গায় চলে গেছে বাংলা। রাজ্যের ভূমিকায় অসন্তুষ্ট। এই শিক্ষক নিয়োগ মামলায় রাজ্যের ভূমিকায় হতাশ বিচারপতি বসু, তাই বিরক্তি প্রকাশ করে মামলা থেকে অব্যাহতি নিয়েছেন তিনি। এভাবে রাজ্যের ভূমিকায় হতাশ প্রকাশ করে মামলা থেকে অব্যাহতি নিয়েছেন, যা সত্যিকারের এই মুহূর্তে বিরল ঘটনা। বাংলার বুকে এই ধরনের ঘটনা সত্যিকারের কদাচিৎ দেখা যায়, কিন্তু মমতা ব্যানার্জির জামানায় একের পর এক বিচারপতি অসন্তোষ প্রকাশ করেছেন এবং শেষ পলক যুক্ত হলো বিশ্বজিৎ বসু। বুধবার শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা শুনানির দিন ছিল। শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলেন, এই মামলা শোনার এখতিয়ার হাইকোর্টের নেই। এই মামলা শোনার এখতিয়ার রয়েছে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের। এই মামলার শোনার জন্য যিনি শুনতে পারেন তিনি হচ্ছেন জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। এই মামলা শুনতে পারে, কলকাতা হাইকোর্টের এখতিয়ারের মধ্যে পড়ে না এই মামলা শোনার জন্য। পাল্টা জোরালো সওয়াল করেছেন আবেদনকারীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। প্রশ্ন হচ্ছে যে কেন শুনতে পারবেন না? সার্কিট বেঞ্চে যে মামলা চলছিল সেই মামলা কিন্তু বিশ্বজিৎ বসু প্রথমে শুনছিলেন। শুনতে শুনতে তারপর সার্কিট বেঞ্চের বিচারপতি কৃষ্ণা রাও সেই মামলা শোনা শুরু করেন এবং সেই মামলা শোনার পর তিনি কিন্তু পুরো মামলাটা বিশ্বজিৎ বসুর বেঞ্চে আবার পুনরায় পাঠিয়ে দিয়েছেন। তাহলে প্রশ্ন হচ্ছে তিনি কেন শুনতে পারবেন না? আর এইভাবে কলকাতা হাইকোর্টের বিচারালয়ের কক্ষে দাঁড়িয়ে অসম্মান করা একজন বিচারপতিকে, এর থেকে বড় ন্যক্কারজনক ঘটনা আর কি হতে পারে? বিচারপতি কতগুলো প্রশ্ন ছুড়েছেন। প্রশ্নগুলো হচ্ছে, রাজ্যের উদ্দেশ্য ঠিক কি? রাজ্যের উদ্দেশ্য ঠিক কি? প্রথম প্রশ্ন, বিচারপতি প্রশ্ন করছেন যে রাজ্যের উদ্দেশ্য ঠিক কি। দ্বিতীয় প্রশ্ন, দুর্নীতি মামলার তদন্ত নিয়ে অভিযোগ দায়েরের পর কেন অভিযুক্তদের 41(a) ধারায় নোটিশ দিয়ে ডাকা হলো না? আবার বলছি, 2 নম্বর পয়েন্ট, দুর্নীতি মামলার তদন্ত নিয়ে অভিযোগ দায়েরের পর কেন অভিযুক্তদের 41(a) ধারার নোটিশ দিয়ে ডাকা হলো না? 3 নম্বর প্রশ্ন, গোটা ঘটনায় অভিযোগের ভিত্তিতে ঠিক কি পদক্ষেপ করা হয়েছে সেই নিয়ে প্রশ্ন তোলা হয়। চতুর্থ, অভিযুক্তদের বিরুদ্ধে এতদিনে কি আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে সেই প্রশ্ন তোলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। তাহলে দর্শক বুঝতে পারছেন যে পরিস্থিতিটা কি, কোন জায়গায় দাঁড়িয়েছে এবং কেন পুলিশ কিছু করছে না, কেন পুলিশ কিছু করতে চাইছে না, তার পেছনেও কিন্তু অনেকগুলো কারণ আছে। এই দুর্নীতিতে যাদের নাম জড়িয়েছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে পার্থ চ্যাটার্জি, যিনি এই মুহূর্তে জেলে আছেন, বিনয় তামাং তৃণমূল ছাত্র পরিষদ নেতা,
দীনাঙ্কর ভট্টাচার্য ও জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ হাওড়া তৃণমূল ছাত্র পরিষদ নেতা বুবাই বোস, স্কুল পরিদর্শক প্রাণ গোবিন্দ সরকার সহ রাজন্না হালদার, যাকে মমতা ব্যানার্জির মতন তুলনা করা হয়েছিল, মমতা ব্যানার্জির সাথে, যে যিনি দারুণ অসাধারণ বক্তব্য রাখেন, তিনি কেন তৃণমূলে এলেন, এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে স্বামী প্রান্তিক চক্রবর্তী, তার স্বামী প্রান্তিক চক্রবর্তী, তার নামও আছে এই দুর্নীতিতে। বুঝতে পারছেন দর্শক, তৃণমূল কংগ্রেস যা করে তারা কোনো না কোনো ভাবে বেনিফিশিয়ারি, অথবা কোনো না কোনো ভাবে দুর্নীতির সাথে যুক্ত, কোনো না কোনো রাজধানীর সাথে যুক্ত, বাঁচার জন্য, শেল্টারের জন্য তৃণমূল কংগ্রেস করে এবং তৃণমূল কংগ্রেসে নাম লেখায় বিভিন্ন মানুষজন, বিভিন্ন লোকজন। এখানেই কিন্তু তার প্রমাণ। এবং যার ফলে বিচারপতি বসুর মতন, বিচারপতি বিশ্বজিৎ বসুর মতন একজন বিশিষ্ট বিচারপতি, তিনি মামলা থেকে সরে দাঁড়াতে চাইছেন। কার খারাপ লাগছে যে তাকে এইভাবে বলা হচ্ছে? তার বেঞ্চের মামলা তিনি শুনছেন, তিনি শুনবেন কিনা, তার এখতিয়ার আছে কিনা, সেই নিয়ে প্রশ্ন তুলছে অ্যাডভোকেট জেনারেল। দর্শক, এখানেই বুঝতে হবে যে পশ্চিমবঙ্গে কোন পরিস্থিতি তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গে কিন্তু যে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে, এই পরিস্থিতি দিন দিন যেভাবে বাড়ছে, যদি এটা কন্টিনিউ চলতে থাকে, তাহলে পশ্চিমবঙ্গ বাংলাদেশের পরিস্থিতি তৈরি হতে বেশিক্ষণ সময় লাগবে না। আমরা জানি না কেন সেন্ট্রাল গভর্নমেন্ট 355, 356 দ্বারা জারি করে এই সরকারকে ফেলে দিচ্ছে না। কেন ফেলছে না, তার পেছনেও কারণ আছে। তার কারণ হচ্ছে এই সরকারকে ফেললে সরকার বাড়তি বেনিফিট নিয়ে নেবে, বিশাল আকারে বেনিফিশিয়ারি নিয়ে নেবে। যে আমরা জিতে আসা সরকার, সেই সরকারকে মোদী সরকার ইচ্ছাকৃতভাবে আমাদেরকে ফেলে দিয়েছে। এবং আপনারা জানেন ইতিমধ্যে ভোটার লিস্টে কারচুপি নিয়ে রীতিমতো শোরগোল তুলছেন। ভোটার লিস্টে কারচুপি কারা করছে? রাজ্য প্রশাসন ভোটার লিস্টে কারচুপি করছে, সেটা প্রমাণিত, সেটা সর্বত্র হচ্ছে। তারপরেও কিন্তু মমতা ব্যানার্জি সোজা সেন্ট্রালের দিকে আঙুল তুলছে। প্রশ্ন হচ্ছে, একটা মামলা, সেই মামলা থেকে একজন বিচারপতি তিনি সরে দাঁড়াতে চাইছেন। এর থেকে বড় লজ্জা আর কি হতে পারে? এর থেকে বড় ধিক্কারজনক অবস্থা আর কি হতে পারে? বাংলার আর কোন পরিস্থিতি তৈরি হলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে থেকে অবসর নেবেন, নিজে থেকে সরে দাঁড়াবেন যে আমি চালাতে পারছি না, আমি পদত্যাগ করছি। কিন্তু বাংলার এই মুখ্যমন্ত্রী এতটাই লোভী, এতটাই দুর্নীতি পরায়ণ, এতটাই নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য উঠে পড়ে লড়ছেন, ইনি কখনো নিজে থেকে সরবেন না। এনাকে ঘাড় ধাক্কা দিয়ে সরাতে হবে। যতদিন না ঘাড় ধাক্কা দিয়ে সাধারণ মানুষ সরাবে, ততদিন কিন্তু এই সরকার এইভাবেই কাজ করবে। এইভাবে কোর্টের বিচারপতি থেকে শুরু করে, শিক্ষক থেকে শুরু করে, ডাক্তার থেকে শুরু করে প্রতিটি মহলে সাধারণ মানুষদেরকে অপমান করবে এই সরকারের আমলে, মমতা ব্যানার্জির আমলে। দর্শক, আমরা এই ভয়ঙ্কর সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্ট থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ, সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।